কি আছে বল? 7-3 টাইপ 7-এর 3 আর আছে কারোর নেই তো? বেশ, দেখ টাইপ 7-এর 3, এটাই তো টাইপ 7-এর 3। হ্যাঁ, এটাই টাইপ 7-এর 3। দেখে নিয়ে একবার। হ্যাঁ, ঠিক আছে, চল দেখ কি বলছে। দেখ, অঙ্ক সবাই বাড়িতে করেছিস তো? আজকে আবার আপডেট করে আপলোড করেছি। হ্যাঁ, টাইপ অনুযায়ী ভাগ যেটা। চল দেখ, কথা বলিস না, এদিকে দেখ কি বলছে। দেখ, একজন ব্যবসায়ী বিক্রয় মূল্যের উপর 25% লাভে, কিসের উপরে? বিক্রয় মূল্যের উপরে। এই জায়গাটা খেয়াল কর, একটি বস্তু বিক্রি করেন, তাই তো? তাহলে এখানে আমরা সেলিং প্রাইস আর প্রফিটের একটা রেশিও পেতে পারি। কিসের উপরে? বিক্রয় মূল্যের উপর 25% লাভে। তাহলে সেলিং প্রাইস যদি 25% মানে কত? 1/4। সেলিং প্রাইস যদি 4 হয় তাহলে লাভ কত হবে? 1। এই জায়গাটা বুঝতে পারছিস পরিষ্কার কেন করছি? যদি বস্তুটির ক্রয় মূল্য এত টাকা হয় তাহলে ডাইরেক্ট তুলনা করতে পারবি তুই। কস্ট প্রাইস কত হবে? 4 টাকায় বিক্রি করে যদি 1 টাকা লাভ করে তাহলে কস্ট প্রাইস 3 ইউনিট হবে তো? হ্যাঁ, বেশ। তিনি তার পরিবর্তে বস্তুটির ক্রয় মূল্য 1500 টাকা, ঠিক আছে। তারপরে কি বলছে দেখ, যে তিনি তার পরিবর্তে ক্রয় মূল্যের ওপর 25% লাভ করার সিদ্ধান্ত নেন, তবে দুটি বিক্রয় মূল্যের পার্থক্য কত হবে? মানে দুটো কেসের কথা বলেছে। একটা কেসে এইরকমভাবে হয়, আর একটা কেসে কি বলেছে, যে লাভটা এখানে ও সেলিং প্রাইসের উপরে করছে না, এটা যদি উনি কস্ট প্রাইসের উপরে অর্থাৎ ক্রয় মূল্যের উপরে লাভটা করতো, তবে দুটোর বিক্রয় মূল্যের উপরে পার্থক্য কত হতো? হয়েছে? বেশ, তাহলে এখানে কস্ট প্রাইস কত আমাদের? 3 ইউনিট। আর যদি 25% লাভ করে কস্ট প্রাইসের উপরে, তাহলে সেলিং প্রাইস কত হওয়া উচিত ছিল? 4-এর 25% কত হবে? দাঁড়া, সরি, দাঁড়া, এটা কেন করছি? চল দেখ কী বলছে। যদি ক্রয় মূল্যের উপর 25% লাভ করার সিদ্ধান্ত নেন, যদি নিত, ক্রয় মূল্যের উপর যদি 25% লাভ করতো তাহলে ওর কত লাভ করতে হতো? 3×25 = 75, মানে 0.75, মানে তাহলে তার সেলিং প্রাইস হতো কত? 3.75 হতো না? তাহলে তার সেলিং প্রাইস যদি কস্ট প্রাইসের উপরে 25% লাভ করতো তাহলে তবে দুটি বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত? দেখ, এখানে এইটা, আর যদি কস্ট প্রাইসের উপরে 70% লাভ করতো তাহলে এইটা হতো বিক্রয় মূল্য। তাহলে পার্থক্য কত হচ্ছে? 0.25 ইউনিট, তাই তো? বেশ, যদি বস্তুটির ক্রয় মূল্য 1500 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 3 ইউনিট, তার মানে তোর 3 ইউনিট মানে হলো কোনটা? এই 1500। তাহলে 1500 মানে কত? 3 ইউনিট। বের করতে চাস কি তুই? 0.25 ইউনিট, তাই না? ডিফারেন্স সেটা বের করতে চাস, তাহলে এখান থেকে হয়ে যাবে আমাদের। এই দুটো কেটে দে, এই দশমিকটা তুলে দে। 3×5 = 15, তাহলে 5×25 = 125, তাই তো? বুঝলি ভগ্নাংশটা কি কাটাকাটি করলাম শর্টে? চল, তাহলে আমাদের আজকে ক্লাস শুরু করছি টাইপ 8 দিয়ে। টাইপ 8কে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি। পরে যখন ওর জন্য নতুন আপডেট পিডিএফ আপলোড করলাম, যে বাড়ি গিয়ে ভালো করে যখন দেখছি আগের দিনে যেমন একটা প্রবলেম হয়েছিল, দেখবি ওটাকে আমি পরে দেখি বাড়ির এই ক্লাসেও দেখবি A-B করে ভাগ করেছি, ওই পিডিএফে এইটাতে দেখবি আমি ওটা আপডেট করে দিয়েছি A-B করে ভাগ করে। আগের দিন ওটা আমার চোখে পড়েছে, ওই কারণে আমি আপডেট পিডিএফগুলোকে আবার আরও স্ট্রাকচার দিচ্ছি যেন সুবিধা হয় আমারও করাতে, তোদেরও করতে। টাইপ 8 অনেক কটা ভাগ হবে, টাইপ 8A এটা। হ্যাঁ,
কি বলছে খেয়াল কর, প্রথমে অঙ্কটা পড়ি সবাই মিলে। অঙ্ক কি বলছে, এ এবং বি প্রত্যেকের বিক্রয় মূল্য এত টাকা। এ তার লাভের শতাংশ বিক্রয় মূল্যের ওপর এবং বি ক্রয় মূল্যের ওপর গণনা করে। এই কথাটার মানে বুঝতে পারছিস তোরা? এ এবং বি প্রত্যেকের বিক্রয় মূল্য 1800 টাকা, মানে দুজনাই 1800 টাকায় মাল বিক্রি করে। এবার এ তার লাভের শতাংশ বিক্রয় মূল্যের ওপর, মানে এ যেই মালটা বিক্রি করছে সে লাভটা বিক্রয় মূল্যের উপরে গণনা করে, আর বি যেই মালটা বিক্রি করছে সে তার লাভটা ক্রয় মূল্যের উপরে গণনা করে। পরিষ্কার? যদি উভয়েই 20% লাভের দাবি করে, এও বলছে আমি 20% লাভ করছি, বিও বলছে আমি 20% লাভ করছি, হ্যাঁ, কিন্তু একজনা বিক্রয় মূল্যের উপর লাভ করে আর একজনা ক্রয় মূল্যের উপর লাভ করে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, তাহলে বলছে তবে তাদের ক্রয় মূল্যের পার্থক্য খুঁজুন। এই যে এই অঙ্কগুলো, এই ধরনের অঙ্কগুলো আমরা কি করব, আমরা সাধারণত অনুপাত ধরে অঙ্ক করছি, দেখতে পাচ্ছিস। তাহলে প্রথমে আমরা এর কেসে আসি। এর কেস, এ কি করছে, লাভের শতাংশ বিক্রয় মূল্যের উপর গণনা করছে, তাই তো? তাহলে আমরা এর সাপেক্ষে সেলিং প্রাইস ইস টু প্রফিট একটা রেশিও করতে পারি। কত পাবো? 20% লাভ করছে, 20% মানে 1/5, তাই তো? তাহলে 5 ইউনিট যদি সেলিং প্রাইস হয় তাহলে লাভ হবে 1 ইউনিট। তাহলে এর কস্ট প্রাইস কত? 4 ইউনিট। এরপরে বি এর কেসে যাই। বি কি করছে দেখ, বি এখানে ক্রয় মূল্যের উপর লাভের গণনা করছে, খেয়াল কর, বি ক্রয় মূল্যের উপর লাভ করছে। তাহলে এখানে কস্ট প্রাইস ইস টু প্রফিট, 20% লাভ করছে, তাহলে 5 টাকায় 1 টাকা লাভ করছে, তাহলে এর সেলিং প্রাইস কত হবে? 6 ইউনিট, তাই তো? বেশ। তারপর একটা কথা এখানে বলেছে, যদি এ এবং বি প্রত্যেকের বিক্রয় মূল্য 1800 টাকা, মানে দুজনের বিক্রয় মূল্য সমান। এই জায়গাটা খেয়াল কর, এই জায়গাটা দুজনের বিক্রয় মূল্য সমান, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখ, এর বিক্রয় মূল্য 5 ইউনিট আর এখানে বি এর বিক্রয় মূল্য 6 ইউনিট, দুজনের বিক্রয় মূল্য দেখ সমান নেই। তো যতক্ষণ সমান না হবে, যেটা সমান বলেছে, ততক্ষণ আমরা এই অনুপাত দুটোর মধ্যে না তুলনা করতে পারবো না, কোনো সরাসরি ক্যালকুলেশনের দিকে আমরা যেতে পারবো না যতক্ষণ এটা না হচ্ছে সমান। যেহেতু অঙ্কের সমান বলেছে, তাই দেখে সমান আমার করতে হবে। সমান করার একটা ভালো উপায় কি শর্টকাটে, সেটা হলো সমান কি বলেছে, বিক্রয় মূল্য সমান, তাহলে দুটোকে ব্র্যাকেট দিয়ে দে। এটার যেটা সেল প্রাইস বি এর কত, 6 ইউনিট, এটাকে 6 দিয়ে গুণ কর, আর এটা সেল প্রাইস কত, 5, তাহলে এটাকে 5 দিয়ে গুণ কর। আসলে এটা 5 দিয়ে 6 দিয়ে গুণ করার বিষয় নয়, মেন যেটা বিষয় সেটা হলো এটার সেলিং প্রাইস আর এটার সেলিং প্রাইস দুটোকে তোকে সমান করতে হবে। যেহেতু সমান বলেছে, তার জন্য তুই গুণটা করছিস। তাহলে উপায়, অ্যাকচুয়াল অথেন্টিক উপায় কি, 5 এবং 6 এর লসাগু কর। এর সেলিং প্রাইস 5 আর এর বি এর সেলিং প্রাইস 6, লসাগু কর। লসাগু করে তুই লসাগু পাবি 30। ফোন সব সাইলেন্ট কর, আর বাড়ি থেকে ফোন না আসলে ধরবিই না। লসাগু কত, 30 ইউনিট। তাহলে তোকে দুটোকেই 30 করতে হবে, দুজনের সেলিং প্রাইস। তাহলে এটাকে কত দিয়ে গুণ করলে 30 হবে, এটাকে কত দিয়ে গুণ করলে 30, সেটা তুই খুঁজছিস। তো যখন লসাগু পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে সরাসরি গুণ করে, তখন আমাকে অত কিছু খোঁজাখুঁজি আর লাগে না, তখন সরাসরি গুণ করলেই সবচেয়ে ভালো হয়। বুঝলি? আমাদের কি বললাম, আলটিমেট এম হলো আমাদের দুজনের সেলিং প্রাইসটাকে সমান করা, এটা হলো আলটিমেট এম। সবসময় কী করবি, এদের দুজনের লসাগু করবি, এদের দুজনের লসাগু করে তাদের সমান করবি, দুজনকেই ওই ভ্যালুতে নিয়ে যাওয়ার চেষ্টা করবি। যেহেতু পরসমৌলিক, সেহেতু আমরা আর ভাববো না, তখন সরাসরি এটা দিয়ে একে এবং এটা দিয়ে একে গুণ করব। যদি পরসমৌলিক না হয়, তখন ছোট সংখ্যা কায়দা মায়দা ভাগ টাগ করে করতে পারবি। হ্যাঁ, যাই হোক,
এরপর আমরা যাই, গুণ করলে কত হবে এটা? 5 6 30 ইস্টু 6 ইস্টু 24। এটা কত হবে? 5 5 25 ইস্টু 5 ইস্টু 30। তাহলে দুজনের সেলিং প্রাইস সমান হয়ে গেছে এখন। এইবার কি বলেছে? তবে তা চেয়েছে কি? তবে তাদের ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য খুঁজতে। কী চেয়েছে? তাদের ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য চেয়েছে। তুই এখানে কি দেখতে পাচ্ছিস? ক্রয় মূল্য এর কত? 24 ইউনিট। এর কত? বি এর কত? 25 ইউনিট। ডিফারেন্স কত? 1 ইউনিটের ডিফারেন্স। তো তুই এখানে কি সমান? কি সমান? এইটা সমান সেলিং প্রাইস, বিক্রয় মূল্য সমান। আর এখানে বিক্রয় মূল্য 30 ইউনিট দেখতে পাচ্ছিস। তাহলে তোর ভাষা অনুযায়ী এই 30 ইউনিট মানেই তো 1800 টাকা। প্রত্যেকে 18 টাকা করে বিক্রি করেছে। তাহলে 1800, আরে কালিতে এটা তো হয়ে যায়, 1800 ইন্টু যেটা দেওয়া আছে সেটা কি? বিক্রয় মূল্য। আর এখানে বিক্রয় মূল্য 30 ইউনিট। বের করবি কি? 1 ইউনিট, যেটা ডিফারেন্স। তাই তো? কথা বুঝতে পারছিস আমার? কেটে দিলেই পেয়ে যাবি। 3 6 18 মানে 60 হলো আমাদের সঠিক উত্তর। বোঝা গেছে সবার? পরিষ্কার? চল পরের অঙ্ক নিজেরা করে। সময় দেবো 2 মিনিট। লাভ ক্ষতি অধ্যায়টা একটা ভালো অধ্যায়, মন দিয়ে পড়বি, নাহলে কিন্তু এর সমস্যা থেকে যাবে। এই অধ্যায়ে ভালো করে প্র্যাকটিস করবি। তোদের পরীক্ষা নেওয়ার কথা আছে না সরল সুদের উপরে? নেক্সট ডেটে, শুক্রবার। ঠিক আছে, ইনস্টলমেন্টের ক্লাস দিয়ে দেবো তার আগে, চিন্তা নেই। এই অঙ্কটাকে আর একটু ছোট করা যেতে বলে চাইলে। চল হয়ে গেছে টাইম, আর টাইম দেবো না। হয়ে গেছে সবার? পেরেছিস সবাই? 2 মিনিটের অনেক বেশি টাইম দিয়েছি, 3 4 মিনিট টাইম দিয়ে দিয়েছি। পেরেছিস? হ্যাঁ? কার হয়নি? তোর হয়নি? তোর হয়েছে? বেশ, এদিকে দেখ, আর করতে হবে না, এদিকে দেখ কি বলছে। দুটি দ্রব্যের প্রত্যেকটি এত টাকায় বিক্রি করা
হয় বেশি। একজন বিক্রেতার লাভ বিক্রয় মূল্যের উপর অন্যজন ক্রয় মূল্যের উপর গণনা করেন। যদি উভয়ই 10% লাভ করে থাকেন তবে তাদের ক্রয় মূল্যের পার্থক্য করুন, নির্ণয় করুন। কী করবো দেখ, তাহলে এটা হলো প্রথম, এটা একটু সহজ উপায়। এখনও যখন অনেকের সমস্যা হচ্ছে তাই শর্টকাটে বেশি যাচ্ছি না, এখানে কনসেপচুয়াল জায়গাটাও বেঁচে থাকছে তাই এটাতেই করছি। যখন প্রিভিয়াস ইয়ার সলভ করানো হবে তখন আরও শর্টকাট যেগুলো ছোটো ছোটো ভেতরে ভেতরে থাকে সেগুলো তখন বলা হবে না, ঠিক আছে? নাহলে তোরা এড়িয়ে যাচ্ছিস অনেকে। তো যাই হোক, তো এখানে প্রথম জনা কি হচ্ছে, একজন বিক্রেতা তার লাভ বিক্রয় মূল্যের উপরে, তার মানে বিক্রয় মূল্যের উপরে, তাহলে সেলিং প্রাইস ইজ টু প্রফিট। তাই 10% লাভ করে মানে 1/10, তাহলে 10 টাকা লাভ করছে, 10 টাকায় বিক্রি করছে, লাভ হচ্ছে তার মধ্যে 1 টাকা। এই জায়গাটা সবার কাছে ক্লিয়ার তো, যে 1/10, 10 টাকা 1 টাকা লাভ হয়েছে। তাহলে সেখানে কস্ট প্রাইস কী হবে, 10 টাকায় বেশি যদি ওর 1 টাকা লাভ হয় তো 9 টাকা হবে না? এই জায়গাটা অনুপাতগুলো ঠিকঠাক বানাতে পারছিস তো? বেশ। তারপর আরেকজনে কী হচ্ছে, ক্রয় মূল্যের উপরে, কস্ট প্রাইস ইজ টু প্রফিট। যেটা আমি কিন্তু সাজিয়ে লিখছি ওরকম কিছু না, অঙ্কে যেমন তথ্য দিয়েছি আমি সেই অনুযায়ী সাজাচ্ছি। এখানে সেল প্রাইস, কস্ট প্রাইস, প্রফিট আর কস্ট প্রাইস পরপর লিখেছি, এখানে সেই সিকোয়েন্সে কিন্তু আমি লিখছি না। দেখ, ডেটা যা দিয়েছে আমি সেই অনুযায়ী লিখছি। তো যাই হোক, কত বলছে, এটা 10 টাকা কিনেছে আর 1 টাকা লাভ করে, তাহলে সেলিং প্রাইস কত হবে? অবশ্যই 11 ইউনিট। এবার কি বলেছে এখানে খেয়াল কর, বলেছে যে বিক্রয় মূল্য সমান, দুটোই এত টাকায় বিক্রয়, মানে বিক্রয় মূল্য সমান। এবার বিক্রয় মূল্য সমান সেটা ডাইরেক্ট বলেনি, কিন্তু তোকে এটা দেখিয়ে দিয়েছে প্রত্যেকটি এত টাকায় বিক্রয় করা হয়, তার মানে বিক্রয় মূল্য সমান। এটা একটা ভাইটাল পয়েন্ট এই অঙ্কে, ঠিক আছে? তাহলে বিক্রয় মূল্য যখন সমান তাহলে আমরা কি করব, এখানে বিক্রয় মূল্যটাকে আমরা সমান করেই দেখব। দূর কপাল। তাহলে সেলিং প্রাইস দুটোতে আবার এটা 11 আছে, 10 আছে, পরসমৌলিক, তাহলে সরাসরি গুণ করবে এটাকে 10 দিয়ে, এই যে এখানকার সেল প্রাইস, আর এটাকে গুণ করবে এখানকার সেল প্রাইস 11 দিয়ে, কারণ সেলিং প্রাইস তাহলেই দুজনের সমান হবে। এটা কত হবে, 110:11:99। এটা কত হবে, 100:10:110। তাহলে দুজনের সেলিং প্রাইস সমান হয়েছে তো নাকি? এবার কি বলেছে, ক্রয় মূল্যের পার্থক্য জিজ্ঞাসা করেছে। তাহলে ক্রয় মূল্য এখানে কত, 99, আর এখানে কত, 100 ইউনিট। খেয়াল কর, ক্রয় মূল্য এখানে কত হয়েছে, 99, আর এখানে কত, 100 ইউনিটের ডিফারেন্স কত, 1 ইউনিটের ডিফারেন্স নাকি? বেশ, তাহলে আমরা বের করব কাকে বের করব, আমরা বের করব ক্রয় মূল্যকে, ক্রয় মূল্যের পার্থক্যকে। তো পার্থক্য হলো 1 ইউনিট। বেশ, আমরা কার সাথে তুলনা করতে পারি, এই 3300-কে কার সাথে, প্রত্যেকটির বিক্রয় মূল্য, সেটা কত ইউনিট, 110 ইউনিট প্রত্যেকটির বিক্রয় মূল্য, দেখতে পাচ্ছিস প্রতিটা 110 ইউনিটে বিক্রি হয়েছে। আর ডাইরেক্ট সংখ্যা কার সাথে তুলনা হয়, 3300-র সাথে। কেটে দিলাম, 3 11 33 30, তাহলে 30 টাকা। অপশন সি। বুঝতে পেরেছিস কি করলাম? তাহলে নতুন টাইপে যাই, কথা হবে না গুনগুন করে, পরের টাইপে যাই রে। চল চল, টাইপ বি, টাইপ 8-এর বি কি আছে দেখ, কি আছে দেখ, দেখ করছি, দেখ এদিকে খেয়াল কর। দুইজন ব্যবসায়ী 10% লাভ করার দাবি করে, বেশ ভালো কথা। একজন এটি ক্রয় মূল্যের উপরে, অন্যজন বিক্রয় মূল্যের উপর গণনা করে। এখান থেকে তোরা আমাকে একটা জিনিস বলতো, দুজন ব্যবসায়ী করছে 10% লাভ করেছে, একজন বলেছে আমি ক্রয় মূল্যের উপরে 10% লাভ করি, একজনের বিক্রয় মূল্যের উপর 10% লাভ করি। লাভের পরিমাণ অ্যাকচুয়ালি কার বেশি বলতো,
অ্যাকচুয়াল কে বেশি লাভ করছে? হুম, কি হবে বল, আর কেউ বল। সমান কি করে হয়? দুজনাই 10% লাভ করেছে, কিন্তু একজনা বলছে আমি ক্রয় মূল্যের উপরে ক্যালকুলেশন করেছিলাম লাভটা, আর একজনা বলেছে আমি বিক্রয় মূল্যের উপর লাভটা ক্যালকুলেশন করেছিলাম। প্র্যাকটিক্যালি কে বেশি পরিমাণ টাকা লাভ করেছে? বিক্রয় মূল্য। তুই বিক্রয় মূল্য বললি, তুই বিক্রয় মূল্য বললি, ক্রয় মূল্য বললি, আর কেউ কিছু? এই সমস্ত পজিশনে যার যেটা মনে হয় ওপিনিয়ন রাখা উচিত। তো প্র্যাকটিক্যালি অবশ্যই কিসের উপরে হবে লাভটা বেশি? দেখ, ধরে নে একটা লোক 100 টাকা একটা মাল কিনেছে, ঠিক আছে, দিয়ে 110 টাকায় বিক্রি করেছে। তাহলে এখানে লাভ হলো কত? 10 টাকা লাভ হচ্ছে, তাই তো? দাঁড়া, এটা দিয়ে লিখি। 100 টাকায় কিনেছে, 10% লাভ করেছে, তার মানে 10% মানে 110 টাকায় বিক্রি করেছে। তাহলে এটা কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস, আর এটা হলো প্রফিট। তাহলে প্রফিট হয়েছে কত? ডাইরেক্ট 10 ইউনিট বা 10 টাকা। বেশ, একজনা সেমভাবে আর একটা লোক খেয়াল করে দেখ, 110 টাকায় বিক্রি করেছে, সে বলছে আমি বিক্রয় মূল্যের উপর 10% লাভ করেছি। এটা কিন্তু ক্রয় মূল্যের সাপেক্ষে লাভ। সে বলছে আমি বিক্রয় মূল্যের সাপেক্ষে লাভ করেছি গো। তাহলে এর 10% কত হবে? 110-এর 10% 11 টাকা। ও লাভ করেছে কত টাকা? 11 টাকা লাভ করেছে। 110 টাকায় বেচেছে, বলছে আমি সেলিং প্রাইসের উপর লাভ করেছি, মানে এটার উপর লাভ করেছে। 11 টাকা লাভ করে, তাহলে প্রায় মূল্য কত ছিল? বাদ দে 11, 99 টাকা কিনেছে ও জিনিসটা। তাহলে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালি প্রফিট কোনটায় বেশি হচ্ছে? বিক্রয় মূল্যের উপর যেটা লাভ করেছে তার প্রফিট বেশি হয়েছে অবশ্যই। এটা একটা কমন সেন্স। এটা কমন সেন্সের একদম কোর জায়গা কোনটা বলতো? দেখ, এই ক্ষেত্রে পার্সেন্টেজ, এইদিকে দেখ, এখানে বোঝাচ্ছি, এটা ধ্যান দে, এদিকে এটা বোঝাচ্ছি, সবাই ধ্যান দে, কারণ এগুলো নিয়ে খুঁটিয়ে আলোচনা হয় না, এগুলো অঙ্কের বাইরে, মানে এখন তোদের ডাইরেক্ট অঙ্কতে ঢোকার কথা, তো এখানে বলছি যখন ভালো করে বোঝার চেষ্টা করে, এগুলো বারবার হবে না আলোচনা, আগে বলা আছে, আবার মনে করানোর জন্য বলছি। দেখ, 10%-এর যে ভ্যালু, এটা সবচেয়ে বেসিক কনসেপ্ট কি বোঝার। 10%-এর যেটা ভ্যালু, সেটা 100 টাকার ওপরে যা বেরোবে, 200 টাকার ওপরে আলাদা বেরোবে, 500 টাকার ওপরে আরও আলাদা বেরোবে না? 10% সবার ক্ষেত্রেই 10%, কিন্তু 100 টাকার সাপেক্ষে, 100 টাকা যখন বেস করবি, 100 টাকা বেসের সাপেক্ষে 10% মানে 10, 200 টাকা বেস মানে 10% 20, 500 টাকা বেস মানে 10% হলো 50, তাই না? তো তুই দুটো জিনিস যখন একই দামে বিক্রি করছিস, তুই একটাই বললে আমি কস্ট প্রাইসের উপর 10% লাভ করেছি, একটাই বললে আমি সেল প্রাইসের উপর 10% লাভ করেছি, তো দুটোর মধ্যে আমার কোনটা বেশি হওয়া উচিত? যেটা কস্ট প্রাইসের উপরে ক্যালকুলেশন, তার বেস তো ছোট নেওয়া হয়েছে তুলনামূলকভাবে, যেটা সেল প্রাইসের উপরে লাভ ক্যালকুলেশন, সেটার বেস তো তুলনামূলকভাবে বড়, তাই না? তাহলে এর 1%-এর ভ্যালু বেশি। এখানে এর বেস যখন 100, তখন 1% ভ্যালু হলো 1, বেস যখন 200 তখন হলো 2, বেস যখন 500 হলো 5,
1% তো 1%ই, কিন্তু 1%-এর ভ্যালুয়েশন চেঞ্জ হতে থাকে বেস তুই কাকে নিচ্ছিস, মানে 100% তুই কাকে মানছিস তার উপরে। সেলিং প্রাইস যখন দুই ক্ষেত্রেই সেম, সেক্ষেত্রে তুই ক্রয় মূল্যের উপর লাভ আর বিক্রয় মূল্যের উপর লাভ যখন যাবি, যেটা বিক্রয় মূল্যের উপর লাভ তার বেস তো বেশি, তাহলে তার 10%-এর ভ্যালু অবশ্যই বেশি হবে। বোঝা গেছে? ডানে বায়ে একটু বোঝানোর চেষ্টা করলাম। চল আমরা মূল অঙ্কে ফিরে যাই এবার। হ্যাঁ, মুছে দিলাম সব। চল, কি বলছে? দুইজন ব্যবসায়ী 10% লাভ করার দাবি করে, একজন এটি ক্রয় মূল্যের উপর, অন্যজন বিক্রয় মূল্যের উপর গণনা করে, তাই তো? যদি তাদের বিক্রয় মূল্য সমান হয়, তাদের প্রকৃত লাভের পার্থক্য 60 টাকা, তার বিক্রয় মূল্য কত? চল আমরা সে আগের মতোই করব। তাহলে এটা হলো প্রথম জন আর এটা হলো দ্বিতীয় জন। তাহলে প্রথম জন কী করছে? ক্রয় মূল্যের উপর লাভ করছে ধরে নেয়। তাহলে কস্ট প্রাইস ইজ টু প্রফিট কত হচ্ছে? 10%, মানে 10 টাকা, আর লাভ করছে 1 টাকা, তাহলে সেলিং প্রাইস হবে 11 ইউনিট, তাই তো? আরেকজন বিক্রয় মূল্যের উপর করছে, তাহলে সেলিং প্রাইস ইজ টু প্রফিট। তাহলে সেলিং প্রাইস যদি 10 ইউনিট হয়, তাহলে প্রফিট হয় 1 ইউনিট। তো 10 টাকায় বেচে ওর যদি 1 টাকা লাভ হয়, তার মানে ও কিনেছিল জিনিসটা অবশ্যই 9 টাকায়। প্র্যাকটিক্যাল, তাই তো? এরপরে এবার কি বলছে? যদি তাদের বিক্রয় মূল্য সমান হয়, আবার বলছে, তাহলে সেলিং প্রাইস এখানে এটা, এখানে এটা, এই দুটো সমান করতে গেলে প্রসেস কি আছে? আমরা গুণ করব। তাদের প্রকৃত লাভের পার্থক্য 60, তাই এটা কত হবে? সেলিং প্রাইসের সব করি 110, 110, এটা হবে 110, 11, 99। হ্যাঁ, প্রকৃত লাভের পার্থক্য, তাহলে প্রফিট এখানে 10 ইউনিট, এখানে 11 ইউনিট, পার্থক্য কত? 1 ইউনিট, তাই না? আর সেটাকে 60 টাকার সাথে তুলনা করা যায়। আর চেয়েছি কি? প্রত্যেকের বিক্রয় মূল্য। তাহলে যাকে চেয়েছি সেটা লিখবো উপরে, তাই তো? আর যেটা সাথে আমি তুলনা করব তাকে লিখবো নিচে। 1 কেন নিচে লিখলাম? প্রকৃত লাভের পার্থক্য, 1 ইউনিট, তাই নিচে লিখলাম। আর সেটাকে অ্যাকচুয়াল ভ্যালুর সাথে তুলনা করা যাচ্ছে, সরাসরি একে খেয়াল কর, সেটা কত? 60। কাটাকাটি করলে কত হবে? 6 11 66, 0 0, 6600 হয়েছে। পরের অঙ্ক কর, একই ধাঁচের অঙ্ক, শুধু লিঙ্কটা অন্যরকম, হালকা, পুরোপুরি একই রকম অঙ্ক। দেখ তারপর একটা কর, এটা আশা করি সবার করা উচিত। দেখি কি করছিস তোরা, তাড়াতাড়ি করবি, সময় দেবো না। সবাইকে বলবো হুড়োতাড়া না করে ক্লাসে আমি যেইটুকু করাচ্ছি এবং যেইটুকু কাজ করতে বলছি ওইটুকু পারফেক্টভাবে কর প্রত্যেকে। কি বললাম বুঝতে পারছিস? হুড়োতাড়া না করে যতটা কাজ দিচ্ছি এবং যতটা করতে বলছি সেইটুকু সবাই পারফেক্টভাবে কর। সিলেবাস শেষ হয়ে যাবে, চিন্তা নেই, সময় মতো, এবং খুব ভালোভাবে শিখবি, যেহেতু আমি অঙ্কগুলোকে অনেক পার্টিশন করে দিয়েছি।
এসছে? কয়টা করবে না? দুইটা হয়ে গেল, তিনেরটা করবি অবশ্যই। এদিকে দেখ, আর সময় দেবো না, এদিকে দেখ। কই রে, সবাই পেরেছিস অঙ্কটা? হয়েছে? হয়েছে? পরের টাইপে চলে যাব কি? হ্যাঁ, পারবি তো? চল পরের টাইপে চলে গেলাম। কথা হবে না, ক্লাস বাড়িতে দেখে নিয়ে যার যেখানে সমস্যা সমাধান করে নিবি, এবং তার সাথে ক্লাস যখন দেখবি টুকবি না, জিনিস করবি নিজে। যেখানে একদম আটকাচ্ছিস সেখানে আবার দেখতে পারিস। তাহলে 8-এর এবি হয়ে গেল, এবারে 9-এ চলে আসছি। 9-এও দেখ এবি রয়েছে, পার্টিশন করা আছে। তো 9 এতে কি বলছে, একটি ল্যাপটপ 60,000 টাকা ধার্য করা হয়েছে, ধার্য মূল্য, নতুন একটা টার্ম আসছে দেখ, ঠিক আছে। 48,000 টাকা বিক্রি করা হয়েছে, ছাড়ের শতকরা হার কত? ধার্য মূল্যকে আমরা ইংরেজিতে কি বলবো? মার্ক প্রাইস, বা অনেক সময় প্রিন্টেড প্রাইসও বলে। মানে গোদা বাংলায় ওই যে কোনো জিনিসের গায়ে যে দামটা লেখা থাকে না, ওটাকে বলা হয় ধার্য মূল্য বা মার্ক প্রাইস। তো একটা জিনিস এত টাকায় ধার্য করা হয়েছে, এত টাকায় বিক্রি করা হয়েছে, লাভের ছাড়ের শতকরা হার জিজ্ঞাসা করেছে। ছাড় সবসময় কিসের উপর ডিপেন্ড, কিসের উপরে ক্যালকুলেশন হবে? ছাড় সবসময় ধার্য মূল্যের উপর ক্যালকুলেশন হবে। ছাড় সবসময় ধার্য মূল্যের উপরে। কখনো মানে অন্য কিছুর উপরেও কিছু কিছু জায়গায় বিশেষ টাইপ হয়ে থাকতে পারে, অন্য কিছুর উপরে বিক্রয় মূল্যের উপর অনেক সময় ক্যালকুলেশনের প্রয়োজন আসতেও পারে, আসলে, ঠিক আছে। কিন্তু বাই ডিফল্ট সবসময় কিসের উপরে? সবসময় ধার্য মূল্যের উপরে ছাড়ের ক্যালকুলেশন হবে, মনে থাকে যেন, ঠিক আছে। তাহলে এই ধরনের অঙ্কতে আমাদের একটা উপায় কি, দুটো বলছি দেখ। তাহলে এখানে আমাদের মার্ক প্রাইস, আর একটা হলো মার্ক প্রাইস কত? 60,000 টাকা, আর সেলিং প্রাইস যেটা 48,000 টাকা, তাই তো। তাহলে এখানে তুই ডিসকাউন্ট সেটা হলো 12,000 টাকা। এবার ছাড়ের হার নির্ণয় করতে বলেছে, তাহলে এই 12,000 টাকা তুই ছাড় পেয়েছিস, হ্যাঁ, কত টাকার উপরে? মার্ক প্রাইসের উপরে, 60,000-এর উপরে। তাহলে ছাড়ের হার কত? 100 দিয়ে গুণ করলে পেয়ে যাচ্ছিস, পরিষ্কার তো। 1 2 3 1 2 3 5 12 60 5 20 100, মানে 20%। এবার এইখানে একটা জিনিস খেয়াল করে দেখ তোরা, যে আমাদের এদের মধ্যে যেটা বিয়োগফল, এদের দুজনের যেটা বিয়োগফল হচ্ছে 12,000 টাকা, এটার সাথে দেখ এটা ডাইরেক্ট কাটাকাটির উপরে নিচে সবসময় পড়ছেই, মানে এরা অনুপাতের জায়গাতে আসছেই আলটিমেট গিয়ে। ভগ্নাংশও তো ওয়ান টাইপ অফ অনুপাতের মতনই জিনিস, তাই না? কোনো একটা জিনিসকে ধর আমি 2/3 লিখলাম, এটাকেই আমি এবার 2:3 লিখতে পারি, এরকম জিনিস। তাহলে আমাদের এই সমস্ত কেসে না, আমরা যখন দেখবি এটাকে যোগ বিয়োগ করে আমাদের আবার সেই ভগ্নাংশেই চলে যাচ্ছে, ওটাকে তুই অ্যাকচুয়াল ভ্যালু না নিয়েও অঙ্ক করতে পারিস, অনুপাত নিয়ে অঙ্ক করতে পারিস, বোঝা গেল? মানে এই টাইপটাকে তুই এমনভাবে সমাধান করতে পারিস যে আমাদের মার্ক প্রাইস ইজ টু সেলিং প্রাইস, ঠিক আছে। অনুপাত কর, মার্ক প্রাইস কত? 60,000 ধর, কে দিয়ে প্রকাশ করছি, আর সেলিং প্রাইস 48,000 হলো। অনুপাত করে দে, কে কেটে দে, 60 5 12 60 4 12 48। তাহলে মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের অনুপাত কত? 5:4। তাহলে এখানে তুই আর একটা কলাম বানিয়ে নে ডিসকাউন্টের, ঠিক আছে। ডিসকাউন্ট কত হবে? তাহলে ডিসকাউন্ট এখানে কত বলতে পারিস? 5 ইউনিট মার্ক প্রাইস, 4 ইউনিট সেল প্রাইস হলে 1 ইউনিট ডিসকাউন্ট। তাহলে ছাড়ের শতকরা, কথা বলিস না, অঙ্কটা শেষ করতে দে, মাঝখানে ব্রেক করিস না,
কথা আমিও শুনতে পাচ্ছি। তাহলে এখানে ডিসকাউন্ট ছাড়ের শতকরা হার কত হবে? ছাড় কত? 1 কিসের উপরে? মার্ক প্রাইসের উপরে 5 ইন্টু 100, তাহলে 5 × 20 100 মানে 20% হয়ে গেল। তাহলে কি বললাম? যখন দেখবি কোনো কিছু যোগ বিয়োগ করার পরে তাদেরকে একটা ভগ্নাংশের ফর্মে নিজেদের নিয়ে যেতে হচ্ছে, তার মানে ওদেরকে সরাসরি অনুপাত করে দিয়ে তাদের ক্যালকুলেশন করলেও তুই সেই একই পাবি শেষমেশ। বোঝা গেল? যোগ বিয়োগের পরে পার্সেন্টেজ বের করতে হলে তাদেরকে ওরকম করবি না, অনুপাত করে তাদের নিয়ে কর, তাও একই হবে। বোঝা গেছে? চল পরের অঙ্ক কর। একজন টুক করে উঠে যা, শাটারটা নামিয়ে দে। ভালো করে নামা। অনুপাত দিয়ে করতে বললাম না, বিয়োগ করে কেন করছিস? কি বোঝালাম? বুঝেছি। হয়েছে সবার? এইদিকে দেখলে যাদের হয়নি, হয়েছে তোদের? হ্যাঁ বেশ, তাহলে আর দেখাতে হবে? এটা দেখাতে হবে না তো, পরের টাইপে চলে যাচ্ছে আমি। হ্যাঁ 9B, 9B কি বলছে? 9A হলো আমাদের, এরপরে 9B। 9B কি বলছে দেখ, এদিকে তাকা। 2000 টাকা ধার্য মূল্যের একটি বস্তু 10% এবং 10% দুটি ধারাবাহিক ছাড়ের পর বিক্রি করা হলো, মোট ছাড়ের শতকরা হার কত? এটা কীভাবে করা উচিত বলতো? সাকসেসিভ ডিসকাউন্ট করেছিলি মনে আছে? কম্পাউন্ড ইন্টারেস্টে সমতুল্য ছাড়, মোট ছাড়ের শতকরা হার কী করে করব? প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100, এই সূত্র অনুযায়ী আমরা করব, তাই তো? এটা কত হবে? এটা দুটোই তো ছাড়, তাহলে 10% মাইনাস পরেরটাও মাইনাস 10%, মাইনাসে মাইনাসে প্লাস 10 × 10/100, তাহলে এখানে -20 আর এখানে এইটুকুর ভ্যালু কত? +1, তার মানে -19, তার মানে এই দুটো সমতুল্য ছাড় হলো 19%। পরিষ্কার? এই ক্ষেত্রেও তোর অ্যাকচুয়াল ভ্যালুর কোনো দরকার নেই এই ধরনের। আচ্ছা, সমতুল্য ছাড়ের যেহেতু শতকরা হার চেয়েছে, অ্যাকচুয়াল ভ্যালু এখানে কোনো মানে ব্যবহার না করলে কোনো কিছুই আসা যায় না। ঠিক আছে? পরের অঙ্ক করবি।
দুইয়েরটা সবাই। তাড়াতাড়ি করবি, সময় দেবো না এসব অঙ্কটা আমি। তোদের ওই ছেলেটা ক্লাস করতে আসছে না কেন? এই লোকনাথ, তোদের ওখানকার ওই ছেলেটা। ধান লাগাচ্ছে, হ্যাঁ, ও ধান লাগাচ্ছে এবার। ও এতদিন তুই, ও আসছিল তুই ধানে ছিলি। না, ছেলেটা মোটামুটি পড়াশোনা করে, এবার দেখা যাক। তুই এসছি না, আরও এসটি এসটি আছে তো, একটু পড়াশোনা করলেই হয়ে যাবে। লাগাতার 2-3 বছর লেগে থাকলেই হয়ে যাবে। এসটিদের কাট অফ অনেক কম যায়। হয়েছে রে? এই দুইটা পেরেছিস সবাই? কি হলো, পেরেছিস? এই মেয়ে কি বলবো বল, মাথা ব্যথা গরম করার মতো কাজ করছিস ভাই তোরা। দুটি ছাড়ের তুল্য ছাড়, শতকরা ছাড় নির্ণয় করো। তুল্য ছাড়ের অঙ্ক আমি কত করিয়েছি কম্পোনেন্টসে, কতগুলো ছিল বলতো কম্পোনেন্ট? ঠিক আছে, একটা গোটা পেজ ছিল, 2, 3, 4 কত রকম মিক্স আপ ছিল, খারাপ লাগছে যে এত ফ্রড ছেলে পেলে কি করে বেঁচে ঢুকে গেল। দুটোই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 20 × 5/100, 5 কেটে দিলাম, তে কত হবে এখানে? -25, এখানে +1, সব কেটলে কত হয়? 1 হয় না, তো -24, তাহলে ওভারঅল 24% ছাড়। এরপরে টাইপ 10 কি বলছে দেখ। বলছে একজন দোকানদার, কোশ্চেন পড়ছি খেয়াল কর, একজন দোকানদার একটি বস্তুর ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 20% লাভ করে। ছাড় দিয়েছে কিসের উপরে? ধার্য মূল্যের উপর 10% দিয়ে 20% লাভ করেছে। হ্যাঁ, বেশ, চল আমরা যে পার্সেন্টেজগুলো পেয়েছি সেগুলোর সাপেক্ষে রেফারেন্সে ধীরে ধীরে আগাবো। তাহলে প্রথম পার্সেন্টেজটা কিসের উপরে? 10%, যেটা ধার্য মূল্যের উপরে। তাহলে মার্ক প্রাইস ইজ টু ডিসকাউন্ট। তাহলে মার্ক প্রাইস 10%, তাহলে 10 টাকা যদি মার্ক প্রাইস হয়, তাহলে ডিসকাউন্ট দিয়েছে কত? 1 টাকা। তাহলে এই দুটো থেকেই দেখ, তুই এই ফ্লোতেই এগিয়ে যেতে পারিস। যদি 10 টাকা মার্ক থাকে আর 1 টাকা ডিসকাউন্ট থাকে, তাহলে এখান থেকে তুই টুক করে অটোমেটিক বাই ডিফল্ট সেল প্রাইস বের করে ফেলতে পারিস না, যে 9 ইউনিট সেল প্রাইস বলে দেয়নি, কিন্তু বের করতে পারছি আমরা। 10 টাকা মার্ক থাকলে 1 টাকা ডিসকাউন্ট দিলে 9 টাকা বিক্রি হবে, সিম্পল ব্যাপার। দিয়ে আবার কি বলেছে? 20% লাভ করে, 20% লাভ করে। তাহলে এখান থেকে আমরা কস্ট প্রাইস পেয়ে যেতে পারি, তাই না? কস্ট প্রাইস কী করে পেতে পারি? এইটা কি? 20% লাভে বিক্রয় মূল্য। তাহলে কস্ট, এটা যদি না বুঝতে পারিস সরাসরি কী করবি? কস্ট প্রাইসের ওপরে 20% লাভে বিক্রয় মূল্য, তাহলে কস্ট প্রাইস ইন্টু 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? 6/5 = 9, বলা যায় না? আরে বাবা, এত % লাভ করে, তোকে তো বলে দেয় না যে কিসের সাপেক্ষে লাভ করে, ক্রয় মূল্যের উপর না বিক্রয় মূল্যের উপরে।
যখন তোকে লাভ বা ক্ষতি বলে না দেবে যে কিসের উপর লাভ করছে, তখন তুই কী ধরতে হবে? ক্রয় মূল্যের উপর লাভ করছে বাই ডিফল্ট, তাই তো? তুই যদি ধরিস যে আমার ক্রয় মূল্যকে তুই ধর সিপিকে সিপিই ভাবলি, এটার উপরে 20% লাভের বিক্রয় মূল্য কত হবে? এটা ইন্টু 6/5, আমি এক্স ধরছি রে, গোদা বাংলা এক্স, সিপিকে এক্স ভাব, এক্স ভাব, হয়েছে? এটা 20% লাভের বিক্রয় মূল্য কত এটা বলতে পারি? হ্যাঁ, তাহলে এটা সমান সমান কী পেয়ে যাবে তুই? 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, তার মানে 3 পাঁচে 15/2, অর্থাৎ 7.5। এটা কি পেলি? কস্ট প্রাইস পেয়ে গেলি না, 7.5। তাহলে কস্ট প্রাইস এখান থেকে 7.5, টুক করে সাইড থেকে ছোটো ক্যালকুলেশন বের করে নিয়ে আসতে পারিস। উল্টো দিকে ভাবতে অসুবিধা হচ্ছে তোর না, যে 20% লাভে বিক্রি করে 9 টাকা হয়েছে, 20% লাভে বিক্রি করে, তাহলে কস্ট প্রাইস কত? ভাবতে উল্টো লাগছে না? উল্টো লাগছে তো, তখন কি করবি? টুক করে একটা ছোটো এক্স ধরবি, এক্স ধরবি না, এক্স না ধরে সিপি লেখ, ওকে সিপি লেখে এরকম কাটাকাটি কর, এখানে যেটা রেজাল্ট আসবে সেটা হলো সিপি। উল্টো দিকে ভাবতে হচ্ছে না, অঙ্ক ফ্লোতে চলছে। অনেক অঙ্ক মুখে মুখেও এই ধরনের ক্যালকুলেশন অনেক সময় মুখে মুখেও করা যাবে, বা এটাও চাইলে করা যাবে, কিন্তু আগে বেসিক ফাউন্ডেশন ঠিক কর। টেবিল বানানো, একদম ফ্লোতে টেবিল বানানো আগে শেখ। তাড়াতাড়ি মারাতাড়ি ওগুলো পরে দেখা যাবে, ওগুলো প্র্যাকটিস করতে করতে অটোমেটিক চলে আসবে নিজের ভেতরে, বুঝেছিস? আগে ফ্লোতে টেবিল বানানো শেখ। তাহলে তোর যদি কিনেছিল কত? 7.5 টাকায় বা ইউনিটে, লাভ কত হয়েছে? এখান থেকে তুই প্রফিট বের করতে পারছিস। প্রফিট কত? 1.5 ইউনিটের প্রফিট। বেশ, তবে ধার্য মূল্য কত? আমি গোটা টেবিল বানিয়েছি, এখান থেকে আর কিচ্ছু এমন বাকি নেই সেটা বাদ আছে, এটা চাইনি তাও আমরা বানিয়েছি, বোঝা গেল? যেগুলো দরকার নেই আমরা তাও বানিয়ে ফেলেছি। যেগুলো প্রথম যখন তোরা এই অনুপাত ধরে তো করিস নাই লাভ ক্ষতির অঙ্ক, এরকম যেমন এখন টেবিল বানাচ্ছি, করিস নাই তো, ওই কারণে যখন প্রথম করছিস তখন এরকম টেবিল যখন বানাতে শুরু করবি সব ঝাপাঝাপ বানাবি, তাহলে অভ্যাসটা হয়ে যাবে কোথা থেকে কীভাবে শিফট করতে হয়। এবার যখন সেট প্র্যাকটিস হবে তখন ওগুলো বাই ডিফল্ট যেটুকু দরকার সেটুকু বানাতে পারবি, বা বানানো অটোমেটিক তখন ওরকমই হয়ে যাবে। তখন তোর মনে হবে যে আমি এত বড় টেবিল কেন বানাচ্ছি, আমি যেটুকু দরকার সেটুকুই বানাবো। কিন্তু শেখার সময় গোড়াটা বানা, তোর নিজের সুবিধার জন্য, আর কিছু না। তো যাই হোক, ধার্য মূল্য চেয়েছে, ধার্য মূল্য কত? আমার 10 ইউনিট। তাহলে যেটা চেয়েছে সেটা উপরে, নিচে দেবো কাকে? যেটা তুলনা করতে পারবো। ক্রয় মূল্য 3000, তাহলে যেটা দিয়েছে এখানে 7.5, তাই তো দিয়েছে, তাহলে যেটা দিয়েছে সেটা নিচে তুলনা করব এর সাথেই যেটা দিয়েছে, তাহলে 25, 4 25 100, 3 25 75, 3 3 কেটে দিলাম, তাহলে 4000, তাই তো? উত্তর হয়ে গেল আমাদের 4000। কী করলাম খেয়াল করলি প্রত্যেকে? চল সামনে যা, পরের অঙ্ক নিজে রাখো, সময় দিচ্ছি, চল সময় শুরু হয়ে গেছে, পরে বা সবাই হ্যাজাবি না, মাথা ঠান্ডা করে আরামসে টেবিল বানা। এই উত্তর কী বের করতে বলছে সেসব দেখা যাবে তারপরে।
চলার সময় দেবো না, পেরেছিস সবাই? হয়নি? এদিকে দেখ, আবার দেখ, এই ছেলে এদিকে দেখ, পেরেছিস তুই? এদিকে দেখ, যা হয়েছে হয়েছে, ওইদিকে দেখ। কি বলছে, একজন ব্যবসা শ্রেণী ধার্য মূল্যের উপর এত% ছাড় দিয়েছে, বেশ ঠিক আছে, ধার্য মূল্যের এত% ছাড়, তাহলে আমাদের মার্ক প্রাইস ইজ টু ডিসকাউন্ট, প্রথম লাইন পড়ে, তাই তো? তাহলে 5-এ ডিসকাউন্ট 20% মানে 1/5, বেশ। এরপরে কি বলছে, 15% লাভ করেছে, তাহলে সেলিং প্রাইস আমরা বাই ডিফল্ট পেয়ে যাচ্ছি। মার্ক প্রাইসে যদি 1 ইউনিট মানে 5 ইউনিট 1 ইউনিট দিলে 4 ইউনিট সেলিং প্রাইস দিয়ে কী বলেছে, 15% লাভ করেছে, বেশ। তাহলে আমাদের এরপরে কস্ট প্রাইস দরকার। কী করব, সিপি ইন্টু 15% লাভ করেছে, 15% মানে কত হবে, 23/20, তাই তো? 23/20, 5% মানে কত, 1/20, তাহলে 3/20, 15% ফ্র্যাকশন হলো 3/20, 25%, 15% লাভে বিক্রি হলো 23/20, সমান কত হবে, সেলিং প্রাইস 4 ইউনিট, বেশ। তাহলে সিপি কী যাবে, সিপি সমান 4×20, 80/23, এটা হলো সিপি। এবার এখানে দেখ, এর আগে একটা মজা হয়েছিল কি, এই দুটো দিক কেটে গেছিল, কাটাকাটি যাচ্ছিল, কিন্তু এখানে কাটাকাটি যাচ্ছে না, এই একটা ঝঞ্ঝাট আমাদের কাছে এসছে। তো যখন এরকম হবে না, কাটাকাটি যাবে না, তখন এটাকে এরকমভাবেই রাখবি, দশমিক দিয়ে জোর করে কখন করতে পারবি, যখন তুই জানিস যে দশমিক দিয়েও এটা একটা ভাগটা মিলবে। নিচে যদি তোর 2 আছে, 4 আসে, 8 আসে, মানে 2 জাতীয় কোনো সংখ্যা, অথবা 5, 25 এসব দিয়ে যদি ভাগ করার ব্যাপার থাকে, তখন কি তুই আলটিমেট গিয়ে একটা ভাগফল পাবি, যেটা অনাবৃত্ত হবে, তাই তো? কিন্তু যখন ওই 2 বা 3, 5-এর দ্বারা তৈরি নয় এমন কিছু নিচে ছিল, তখন তো এটা মেলাতেই পারবি না। তাহলে ওই সমস্ত কেসে যদি তুই ভগ্নাংশ রেখে দিবি, তাহলে তোর উত্তরে পারফেকশন আসবে। যদি ভাবিস যে জোর করে ভাগ করে তুই কাছাকাছি ভ্যালু নিবি, তখন উত্তরে একটু 19-20 প্রায় ভ্যালু আসবে গোদা বাংলায়, ঠিক আছে? কারণ এগুলো অনাবৃত্ত সংখ্যা হয়ে যায় যেহেতু, আবৃত্ত সংখ্যা হয়ে যাবে যেহেতু। চল, দুধ কপাল, এটা এখনো আমার কাছে হয়নি স্মুথ এখনো, বুঝলি? শুধু তোদেরই করাচ্ছি এটা, ক্লাস আর কাউকে তো করাচ্ছি না, হয়ে যাবে, চিন্তা নেই, একটু সময় লাগবে, বেশ। তাহলে আমাদের এখান থেকে বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে। এবার তখন কী করবো, টুক করে এটাকে আমরা গুণ করে দেবো, 5×23, 5×20, 100, 3×5 বললো 115, 23×1=23। আমাদের দরকার পূর্ণ সংখ্যা, এই ভগ্নাংশ নিয়ে আমরা বিপদে পড়বো, মুখে মুখে হিসাব করতে পারবো না দিয়ে। 4×23, 46, 92 আর 80। এবার হয়ে গেল, কত সুন্দর। এবার এখান থেকে তুই প্রফিট, তাহলে সেলিং প্রাইস 92, কস্ট প্রাইস 80, তাহলে প্রফিট কত, 12 ইউনিট। এবার তো টেবিল সম্পূর্ণ। তাহলে দেখলি ভগ্নাংশ এলে কী করবি, নিচেটাতে সব ঝেড়ে গুণ। দশমিক কখন রাখবো, যখন দেখবো না ভাগটা আমার মিলবে। আগেটা যেমন নিচে 15/2 এসেছিল, আমি জানি 2 দিয়ে কাটছি মানে 7.5 মানে মিলবেই, 2 দিয়ে কাটছি মানে মিলবে, সে যাই আসুক। কখন মেলে কখন মেলে না সেটা সবাই জানিস তো। তো এই আসলো। এবার কি বলছে, ধার্য মূল্য নির্ণয় করতে বলেছে। তো ধার্য মূল্য কত আমার, 115। যেটা বের করবো সেটা কোথায় রাখবো, ওপরে 115, নাকি? বেশ। যেটা দিয়েছে অ্যাকচুয়াল ভ্যালুতে ক্রয় মূল্য, সেটা রাখবো নিচে, কত সেটা, 80। আর যেটা বের করতে, যার সাথে তুলনা করছি, সরাসরি লিখে দিলাম, 8×16 মানে 20, তাহলে 0, 15×30 তাহলে 230, তাহলে 2300 টাকা, তাই তো? ধার্য মূল্য কত, 2300 টাকা। হয়েছে, বোঝা গেছে সবার? নতুন টাইপে যাব না করবি এরকম আর একটা, করবি? চল কর।
তাই হোক। পরেরটা আরও ঝামেলায় ফেলবে যে কত আসলে অঙ্ক সেটা একদম নিখুঁতভাবে ধীরে 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 কঠিন যাচ্ছে, বুঝলি? খেয়াল করেছিস তোরা এই জিনিসটা হচ্ছে তো? হ্যাঁ, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 3-তে যখন যাচ্ছিস কোশ্চেন ক্যালকুলেশনের দিক থেকে বা লজিকের দিক থেকে, লজিক তো একই থাকে, ক্যালকুলেশন কঠিন হচ্ছে কি না, অটোমেটিক হচ্ছে। এটা তোদের রিভিশনের জন্য যে কতটা এফেক্টিভ হবে শুধু বানাচ্ছি সবাইকে উদ্দেশ্য করেই, ইউজ তোরাই প্রথম করছিস আমার এই কন্টেন্টটা, আর এটা প্রচুর ইউজ হবে আমাদের কোচিংয়ের পুরনো ছেলেপেলে রিভিশনের জন্য। মোটা মোটা গাদা গাদা খরচা করে আর বই কেনার দরকার হবে না। ফোল্ডার বানিয়ে সেভ করে রাখবো, একটা প্রসেস তো দিয়ে দিয়েছি আমি এদের সুবিধার জন্য। হ্যালো, না আমি তো পড়াইতে এসেছি, ছুটি দিয়ে যাব বাড়িতে। আমি পড়াইতে এসেছি, ছুটি দিয়ে বাড়ির দিকে যাব। হ্যাঁ, ও বেশ ঠিক আছে, আমি পড়াইতেছি, ছুটি দিয়ে দিয়ে যাইতেছি। হয়েছে রে সবার? আজকে ক্লাস শেষ করে দিলাম এখানেই, ক্লাসে 1 ঘন্টার হয়ে গেছে। আচ্ছা পরের টাইপটা দেখ, এইদিকে দেখ, আচ্ছা পরের টাইপে চলে যাচ্ছে। হ্যাঁ পারছিস তো সবাই মোটামুটি? চল পরের টাইপে যাই, আরেকটা টাইপ করেছি। এদিকে দেখ, দেখলে কি বলছে? একজন দোকানদার তার পণ্যের উপর ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি ধার্য করেন। ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি ধার্য করেন। তাহলে এই ক্রয় মূল্যের এই 20%টা কার সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে। হ্যাঁ, আর কি করছে? ধার্য করছে। চলো তাহলে আমার সিপি ইস্টু এখান থেকে এমপি পেয়ে যাব, তাই না? ক্রয় মূল্য কত? 20% মানে 1/5। তাহলে 5 যদি ক্রয় মূল্য হয় তাহলে তার চেয়ে 1 বাড়িয়ে মার্ক প্রাইস করছে, তাই সেটা কত হবে? 6 মার্ক প্রাইস। এরপরে ধার্য মূল্যের উপর 10% ছাড় দেবে, তো ধার্য মূল্য কত? 6 ইউনিট। তাহলে এখান থেকে ডিসকাউন্ট কত দেয়? 10%। 6 10% মানে 0.6, মানে কত হবে? 5.4 ইউনিট। এটা হল সরি
ডিসকাউন্ট হলো 0.6, 10%। তাহলে আমরা এখানে সেলিং প্রাইস বের করতে পারি। এটা বাদ দিলে কত হবে? 5.4। এটা হলো আমাদের সেলিং প্রাইস। হলো? তার লাভের শতকরা হার জানতে চেয়েছে। লাভ কস্ট প্রাইস এত আর সেলিং প্রাইস এত, তাই তো? লাভ হচ্ছে কত? 0.4 ইউনিট হচ্ছে আমাদের লাভ। সেটা কিসের উপর ক্যালকুলেশন হবে? কস্ট প্রাইসের উপরে, যেহেতু উল্লেখ করা নেই কোনো কিছু যে কিসের উপর লাভ দেখাতে হবে। বাই ডিফল্ট কস্ট প্রাইস। তাহলে লাভের শতকরা হার কত হবে? কাছে লাভ হচ্ছে 0.4 ইন্টু 100। এটা কেটে দিলাম এইখানে, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 8% লাভ হচ্ছে। কী করলাম দেখলি? আবার বলছি, ক্রয় মূল্যের সাপেক্ষে পার্সেন্টেজ বলেছে। তাহলে আমি অঙ্ক শুরু করবো কি দিয়ে? দেখ, ক্রয় মূল্য দিয়ে। পার্সেন্টেজ কার সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে। অঙ্ক শুরু করেছি কি দিয়ে? সিপি দিয়ে। দেখেছিস আগের অঙ্ক যেগুলো? এই পয়েন্টটা খেয়াল কর, এটা সবচেয়ে বেসিক পয়েন্ট। আগের অঙ্কটা খেয়াল কর, এই জায়গায় অঙ্ক পার্সেন্টেজ কি দিয়ে দিয়েছিল? 10% দিয়েছিল, কিন্তু ধার্য মূল্যের উপরে। কার সাপেক্ষে পার্সেন্টেজটা? অঙ্ক শুরু করেছি দেখ, টেবিল বানানো ধার্য মূল্য দিয়ে। পরের পার্সেন্টেজটা 10% লাভ করে। লাভটা কার সাপেক্ষে করবে? ক্রয় মূল্যের সাপেক্ষে। তারপরে দেখ ধীরে ধীরে আমি ক্রয় মূল্যের দিকে গেছি পরের ক্যালকুলেশনে। তো যাই হোক, এখান থেকে ধীরে ধীরে আগিয়েছি। মানে যেটা থেকে তোকে বলছে তুই সেটা থেকে শুরু কর। পার্সেন্টেজ কার সাপেক্ষে? এটা কার সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে। তাহলে ক্রয় মূল্য দিয়ে অঙ্ক আগাবে। পরেরটা যেটা বলেছে ধার্য মূল্যের ব্যাপারে ছাড় দেয়, বেশ ঠিক আছে, ওগুলো সেই মতো আগালাম, সামনে হয়ে গেল। এটাও করে দিই আজকে, এখানে শেষ করে দেবো। দেখ আরেকটা করছি, ক্রয় মূল্যের চেয়ে এত % বাড়িয়ে ধার্য করছে। তাহলে এটা কার সাপেক্ষে? ক্রয় মূল্যের সাপেক্ষে 30% বাড়িয়েছে। তাহলে কস্ট প্রাইস ইস্টু মার্ক প্রাইস পেয়ে যাব। 30% বাড়িয়েছে, 30% মানে কত? 3/10। তাহলে 10 যদি কস্ট প্রাইস হয়, 3 বাড়িয়েছে, তাহলে 13 হবে। বেশ। তারপরে ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়েছে। 15% ছাড়টা কার উপরে? ধার্য মূল্যের উপরে। খেয়াল কর, তাহলে ডিসকাউন্ট কি হবে? 15%। তাহলে 13-র 15% কত হবে? 15 ইন্টু 13, তাই তো? মানে 13 ইন্টু 0.15 কত হবে? 3×15 45, 5 হাতে কত? 4, 15 আর 4 19, 2 ঘরে দশমিক, 2 ঘরে 1.95। তাই ডিসকাউন্ট কত? 1.95 ডিসকাউন্ট। তাহলে এবার এখান থেকে আমি সেলিং প্রাইস পেয়ে যাবো সরাসরি এই দুটোর মধ্যে বিয়োগ করলেই, মার্ক প্রাইস থেকে ডিসকাউন্ট বাদ দিলে। তাহলে 13 থেকে 2 বাদ দিলে কত হয়? 11.05। এটা হলো সেলিং প্রাইস। হ্যাঁ, তাহলে তার লাভের শতকরা হার, লাভ জানতে চেয়েছে, লাভের হার জানতে চেয়েছে। কি করব? সেলিং প্রাইস এত আর কস্ট প্রাইস এত, লাভ হয়েছে কত? 1. এখানে প্রফিটের টেবিল বানিয়ে ফেল, টেনেই সাথে চাইলে 1.05। এটা হলো লাভ। লাভের হার কত? 1.05/10 ইন্টু 100। এটা কাট, এটা এইখানে করে দেয়, তাই তো? একবার সরিয়ে দে, তাহলে 10.5% হয়েছে। সবার বোঝা গেছে? পারবি? যখনই পারবি মনে হবে, তখনই দেখবি কি অঙ্কে প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, অঙ্ক জটিল হয়ে যাচ্ছে। এরকম হচ্ছে না অনেকবার তোদের সাথে? হতে থাকবে, এরকম দরকার আছে। মানে ক্রিয়েটিভিটি তোদের নষ্ট হয়ে যাবে না, ওটা যেন বজায় থাকে। ওই কারণেই করছি এরকম সাধারণ, যেন কোশ্চেনে একটু ধীরে ধীরে কঠিন টাইপ হয়, তাহলে তোদের কাছেও ইন্টারেস্টিং লাগবে জিনিসটা। এই সেভ করি কোথা থেকে? এটাই, হ্যাঁ।